প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই ডি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন। সবসময়ের মতো কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। খবরে যেমনটা দেখেছেন যে প্রবাসীদের নিয়ে নানান ধরনের একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি, অর্থাৎ সোনারগাঁ হোটেলের সামনে আজকে সৌদিতে যারা যেতে চাচ্ছেন তাদের যে সমস্ত ভিড় এবং সব কিছু মিলে লক্ষ লক্ষ প্রবাসী যারা বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা প্রতিনিয়তই দেশের একটা সম্পদে পরিণত হয়। এই বিষয়গুলো নিয়ে গেল বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে কথা হচ্ছে। আমরাও আজকে কথা বলতে চাই, কিন্তু কিছু দৃষ্টিভঙ্গিগত কিছু পরিবর্তন আজকে আমরা দেখেছি এবং কিছু ডেভেলপমেন্টও আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই। আপনাদের অনেকের মনে আছে যে ডাভোসে যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন হচ্ছিল, সেই মুহূর্তে ইলিয়ান লি নামে একজন ফরাসি অর্থনীতিবিদ তিনি মন্তব্য করেছিলেন যে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ এমন একটি দেশ যে যেখানে অর্থনীতির নীতি খুব একটা প্রতিফলন ঘটে না, অর্থাৎ অর্থনীতিবিদরা ভাবেন একরকম কিন্তু আসলে বাস্তবে ঘটে এরকম। তো আমাদের হাতে যে সমস্ত তথ্যপাত্র আছে, যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পূর্বাভাস ছিল যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় 19 কোটি মানুষ চাকরি হারাবে। এর মধ্যে বাংলাদেশের বড় একটি অংশ, বিশেষ করে যারা প্রবাসী যারা আছেন তারা, এবং বলছে যে প্রায় 22% কমবে বাংলাদেশের রেমিটেন্স। কিন্তু আজকে যদি সেই হিসাব দেখি, সেই সংখ্যা পাশে ফেলে প্রবাসীদের রেমিটেন্সের উপর ভর করে এই মুহূর্তে আমরা মানে বাংলাদেশ $3,900 কোটি রেকর্ড রিজার্ভে আমরা দাঁড়িয়েছি। আবারও কৃতজ্ঞতা জানাতে চাই ইলিয়ান লিকে, যে যিনি এটি সে সময় অর্থাৎ 2018 সেপ্টেম্বরের ডাভোসের সম্মেলনে এই মন্তব্যটি করেছিলেন। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আর আজকের বিষয় নির্ধারণ করেছি প্রবাসী আয় এবং উৎকণ্ঠা, তবে তাদের প্রতি আমরা কেমন আচরণ করছি সেটি আজকে হয়তো দেখার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতিবিদ, বিনিয়োগ বিশ্লেষক ডক্টর আহসান আলম পারভেজ স্যারকে। স্যার, অনেকদিন পর আপনাকে পেয়েছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শারমিন্দ নীলর্মীকে পেয়েছি। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা পেয়েছি পারভেজ করিম আব্বাসী, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমরা ডাক্তার ইসমত কবির, তিনি আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন চিকিৎসক, তাকে আমরা পেয়েছি। এর বাইরে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, নিশ্চয়ই আমার সহকর্মীরা সেই নাম্বারটি জানিয়ে দিবেন, তাতে ফোন করে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আমরা শুরুতেই সাদাত হাবিবি সেতু, আমাদের সহকর্মী, তিনি সারাদিন আজকে এই বিষয়টির উপর খেয়াল রেখেছেন, তার একটি প্রতিবেদন দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। দিন যতই যাচ্ছে করোনার ক্ষত যেন স্পষ্ট হতে শুরু করেছে। সৌদি প্রবাসী নুরুলকেই দেখুন, এমন শূন্য দৃষ্টিতে না জানা কত হিসেব। বাড়িতে এমন পয়সা করে নাই, মনে করেন যে যা কিছু পয়সা করে আসলে আমি ওইখানে একটা প্রতিষ্ঠান করছি, মনে করেন আশায় আমি অনেক আশা ইয়েতে করছিলাম। তো এখানে এসে যে আমি লকডাউনে পড়মু, এটা আমি আগে ভাই চিন্তা ভাবনা করছিলাম না। তো লকডাউনে পড়ার পরে আমার ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভাই। রোববার থেকে কর্মস্থল সৌদি আরবে ফিরতে হোটেল সোনারগাঁয়ের সামনে 5 তারকা হোটেলের পাশে 50 টাকার খিচুড়ি বা কম কিসে। টিকিট ছাড়া ফিরবেন না বলে সোনারগাঁ হোটেলের ভিতরেই খেয়ে না খেয়ে। টিকিট না যাইতে পারতাছি না, মানে বাইরে বাইরে তার ঢুকতে দেয় না। কিভাবে থাকে মানুষ, মশার কামড় খায়, তারপরে গরম, আর খানা নাই, পানি নাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পূর্বাভাস ছিল করোনায় 19.5 কোটি মানুষ চাকরি হারাবেন, যার মধ্যে 12.5 কোটি মানুষের বসবাস এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর দেশগুলোতে। 22% কমবে বাংলাদেশের রেমিটেন্স। সেই সংখ্যা পাশে ফেলে প্রবাসীদের রেমিটেন্সে ভর করে $3,900 কোটি রেকর্ড রিজার্ভে বাংলাদেশ। আর সেই রেমিটেন্স যোদ্ধাদের একাংশ এভাবেই রাস্তায়, কর্মস্থলে ফেরার আশায়। রোববার থেকে 5 দিন আর কি এখানে আসছি। আমরা গরিব দুঃখী মানুষ যারা আছি এখানে, সবাই তাদের বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। চেষ্টা করতেছি, কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা, এইভাবে আমরা করে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার। মানে আপনারা 6,000 টোকেন ইস্যু করেছেন? জি, আজকে 1 থেকে 500 দিবেন, পর্যায়ক্রমে এভাবে যাবে জি ইনশাআল্লাহ। 5 দিন পরে এসে টিকিট বিক্রির এই ঘোষণায় মনে শঙ্কার মেঘ কিছুটা কমেছে, কিন্তু সৌদি এয়ারলাইন্সের সেই টিকিট পেতে ঝক্কির শেষ নেই। প্রথম 7 দিনে দেওয়া হবে 6,000 টোকেন, যদিও
নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে মিলেছে টিকিট। সোনার হরিণ বললে কি কম হবে? এখন তো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। 5 দিন কোনো টাকা পয়সা দিতে হয় নাই এবং এগুলো ঠিক আছে সব। বুধবার সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিকদের আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে। সেই খবরে কদিনের আন্দোলন পাশে রেখে টিকিট পেতে বিমান বাংলাদেশের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসীরা। করোনাকালের আগে 16 আর 17 মার্চের টিকিট করা ছিল যাদের, তারাই পেয়েছেন ফিরতি টিকিট। তবে এত প্রত্যাশার বিপরীতে সৌদি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কতটা পর্যাপ্ত? ভিতরে থেকে এখন আমার ভাই করে দিল, বললো যে রিয়াদ আর জেদ্দা লোক নিতে আছে, তাই আমাদের দাম মামজার আমরা যাবো, আমাদের কি হবে? 16 এবং 17 তারিখের জন্য তাদের ফ্লাইট শিডিউল করা হয়েছে। তো এখন আমাদের কথা হয়েছে এই নিয়মটা যে মানে অব্যাহত থাকে। এই টাইমে যে বিশেষ যাচ্ছে এই লোকে যাওয়া সম্ভব না, এতগুলো লোক। তার এর পরিপ্রেক্ষিতে সরকারের কি অন্য কোনো প্রচেষ্টা আছে কিনা, এগুলো তো যেতে পারবে না 24 দিনের ব্যথায়। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এই মুহূর্তে অর্থাৎ সেই ঘটনাস্থল সোনারগাঁ হোটেলের সামনে সৌদি এয়ারলাইন্সের অফিসের কাছাকাছি আমাদের প্রতিনিধি আছেন। সেই দৃশ্যটিও আপনাদেরকে একটু দেখাতে চাই। ঠিক এই মুহূর্তকার চিত্র, অর্থাৎ এখনো মানুষ ভিড় করে আছে, অর্থাৎ টিকিট তার পেতেই হবে এবং তার যেতেই হবে। আমরা ডক্টর আহসান আলম পারভেজ আপনার কাছ থেকে শুনবো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু আছে। আমরা নানাভাবে হয়তো অব্যবস্থাপনার কথা বলি, প্রবাসীদের নিয়ে আমাদের অনেক কিছু বলার থাকে, কিন্তু কার্যত আমরা যখন সার্ভিসের কথাটি বলি তখন কিন্তু খুব বেশি সেবা কিন্তু আমরা তাদেরকে দিতে পারি না। আবার বাংলাদেশের মানুষের চরিত্রটাই এরকম যে তারা সীমাহীন কষ্ট দুর্ভোগ লাঘব করে বাংলাদেশকে রেমিটেন্স পাঠায়। এটাও কিন্তু অনেক দেশে দেখা যায় না। সবকিছু মিলে আহসানুল আলম পারভেজ কি যুক্ত করবেন? দেখুন, আজকে আপনার ক্যানভাসটা, আপনার আলোচনার ব্যক্তি বড় হলেও আমি এটাকে ছোট করে নিয়ে আসছি যে এখন আমাদের প্রবাসী যোদ্ধারা যারা রাস্তায় আন্দোলন করছে, ভবন ঘেরাও করতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে, কেন? এটা একটা প্রকৃষ্ট উদাহরণ যে সৌদি আরবের এন্ড থেকে এবং আমাদের এন্ডে সমন্বয়হীনতা, বিমানের সমন্বয়হীনতা। আমি যদি এভাবেই বলি, মার্চের 12 তারিখের আগে পরে এসে আমাদের ঠিক কতজন মানুষ আটকা পড়ে গেছে, কারণ আমাদের 1820 কোটি ডলার আপনার এটা 20% সৌদি আরব থেকে আসছে। তো অর্থাৎ ফরেন রেমিটেন্সের 20% বেশি যদি সৌদি আরব থেকে আসে, আমরা বড় বেশি সময় নষ্ট করেছি কতজন আটকা পড়েছে সেটার একটা হিসাবের জন্য। সৌদি সরকার 15 সেপ্টেম্বর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করলেও মাত্র সপ্তাহ খানিক আগেই সৌদি আরবের এয়ারলাইন্স সপ্তাহে 2টি ফ্লাইট চালুর পারমিশন পেয়েছে। তাহলে আমাদের হাজার এখন পর্যন্ত শুধু সৌদি আরবিয়ান এয়ারলাইন্স 6000 টোকেন ইস্যু করেছে। তো আমাদের এই হাজার মানুষ যারা ফিরে যেতে চায়, যারা আমাদের টাকশালকে এই অবিশ্বাস্য জায়গায় নিয়ে এসছে, আপনার তাদের কি হবে এটার ব্যাপারে আপনার সমস্যা হয়ে গেছে। সার্ভিসের কথা তো আমি তুলছি না, কারণ আমরা তো এখানে অর্থনীতির প্রফেসর আছে, আমি তো অর্থনীতির ছাত্র এবং পলিটিক্যাল ইকোনমির ছাত্র। আমি শুধু খোঁজ খবর করতে চেষ্টা করি এই মেহনতি মানুষগুলো আমাদের এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান, আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মোমেন ভাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সব জায়গায় মিলে আমরা এদেরকে কি করে এই সংকট থেকে বের করব, এটাই আমার আপনার মাধ্যমে আজকে সংশ্লিষ্ট সবাইকে যে তাড়াতাড়ি আমাদের অডিট করতে হবে। শুধু ফ্লাইট যেখানে যাচ্ছে, আবার যেখানে যাচ্ছে না সেইখানেও আটকা পড়ে যাবে যারা, এরা কিন্তু চাকরি হারাবার একটি সম্ভাবনা আছে। 24 দিনে, আমার প্রশ্নটা হলো 24 দিনে আটকা পড়া বাংলাদেশি আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা সৌদি আরবে যাওয়ার, তাদেরকে বিশেষ ব্যবস্থা গ্রহণ না করলে অসংখ্য ধন্যবাদ। এই কারণে যে বিশেষ ব্যবস্থাপনার কথা আপনি বলছেন, আমরা ইতিপূর্বে অনেক সময় দেখেছি যে অনেক দেশে এই বিশেষ ব্যবস্থাপনা, অর্থাৎ কোভিড যখন শুরু হলো অনেকে আমাদের এখানে ফিরেছেন, বা আবার যারা প্রবাসী ছিলেন অন্য দেশের নাগরিক আমাদের এখানে ছিলেন, বিশেষ ভাড়া করা বিমানে কিন্তু তারা ফিরে গেছেন। সেটি কিন্তু কোভিড চলাকালীন সময়টিতে সেই ব্যবস্থাপনায় আমরা যেতে পারছি না কেন? আমরা একটু শুনবো যে পারভেজ করিম আব্বাসী
স্যারের কাছ থেকে। স্যার, এটা কি খুব বেশি কিছু কিনা এই ব্যবস্থাপনাটা? কারণ কোভিডের সময় তো আমরা দেখেছি অন্য রাষ্ট্রের যারা আটকে পড়া নাগরিক তারা বিশেষ ভাড়া করা বিমানে গেছেন এবং ইতালিতেও গেছে, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং ইতালিতে যখন ফ্লাইট ওপেন হলো তখন কিন্তু চার্টার্ড বিমানেই কিন্তু তারা গেছেন। তাহলে সেটা কি খুব বেশি কঠিন ছিল? আব্বাসী স্যার কি বলবেন? আমি ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলবো হচ্ছে যে আমাদের হয়তোবা ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম, এটা হয়তোবা আমরা পুরোপুরি অনুধাবনটা হয়তোবা ঠিক মতো করতেও পারি নাই। কেননা কোভিড এর কতক্ষণ এটা দীর্ঘস্থায়ী হবে বা এটা যে মিডল ইস্টে যে আমাদের দীর্ঘসূত্রতা এটা সমস্যা এটা সৃষ্টি করবে, এটা হয়তোবা আমাদের সিঙ্ক ইন করতে একটু সময় লেগেছে। এবং আমরা আসলেই ভুলে যাই যে হ্যাঁ, ইটালির বেলায় এটা ইউরোপিয়ান একটা কানেকশন আছে, 1 লাখ বাংলাদেশি ওখানে আছে, কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যাটা যেখানে আছে প্রবাসী শ্রমিকদের, এটা হচ্ছে সৌদি আরবিয়া এবং মিডল ইস্টে। 60-70% হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিকরা হচ্ছে সৌদি আরবিয়া, এখানে মিডল ইস্টে থাকে। এখন সমস্যা হচ্ছে বেশ কয়েকটা। আপনি যে এখন বলছেন যে আমাদের বিশেষ ব্যবস্থা আমাদের করা উচিত, কিন্তু এই আমাদের কিন্তু একটা সর্ট অফ হচ্ছে যে আমাদের অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে। এবং আমাদের শুধু আমরা এখন বলছি যে আমাদের আকামার ব্যাপারে আমাদের এখানে একটা ফোকাস করছি বা এটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমাদের যে এখানে আমাদের বেশ অনেক দিন ধরেই কিন্তু আমাদের শ্রমিকদের কিন্তু এখানে আমরা বলছি হচ্ছে ওদের কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করছিল। সৌদি এই বিগত 6 মাসে প্রায় 1 লাখের মতো প্রবাসী শ্রমিক শুধু বাংলাদেশে ফেরত আসছে এবং ওরা হচ্ছে চাকরি হারিয়ে। এটা হচ্ছে, এবং এর জন্য আমরা 700 কোটি টাকার একটা আলাদা ফান্ড আমরা অ্যালোকেট করেছি প্রবাসী জনকল্যাণ এখান থেকে, কিন্তু ওটা এখন ইমপ্লিমেন্টেশনের এখন একটা ব্যাপার আছে। এবং তারপর একটা জিনিস হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কিন্তু এখন তেলের দাম কিন্তু কমে গেছে এবং আমাদের এই প্রবাসী শ্রমিকদের যেখানে আমরা এখানে হচ্ছে ওদের কিন্তু অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ওদের দুর্বিষহ হয়ে যাচ্ছে। স্পেশালি আপনি যদি মনে করেন ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরেবিয়া, কুয়েত, এখান থেকে কিন্তু আমাদের প্রবাসী শ্রমিকরা কিন্তু এখন আগে দলে দলে ফেরত আসছে, কেন ওদের ওখানে কন্ডিশনস গুলা বাড়িয়ে দিচ্ছে। এবং এর জন্য আমাদের রেকর্ড যে রিজার্ভ হয়েছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা হচ্ছে আমাদের সাময়িক একটা স্বস্তির বিষয়। কিন্তু এটাও বলতে হবে যে অনেকে হয়তোবা অ্যান্টিসিপেট করছে যে ভবিষ্যতে হয়তোবা ওরা ওখানে চাকরি ওদের থাকবে না, বা ওদের এখানে গ্রামে হচ্ছে বা আত্মীয় স্বজন এখানে কষ্টে আছে বলে তারা অনেক কিছু তাদের হচ্ছে সেভিংস আগে থেকে পুঁজি পাঠিয়ে দিয়েছে। কারণ আমরা দেখি যে অর্থনীতি যখন চাপে থাকে তখন হচ্ছে প্রবাসী শ্রমিকরা কিন্তু আরো বেশি রেমিটেন্স পাঠায়। সো আমাদের রেমিটেন্সের ব্যাপারে সত্যি আমাদের এখানে সমস্যা আছে এবং আমাদের কোঅর্ডিনেশনেরও আমাদের আরো জোর দিতে হবে। আমাদের দূতাবাসগুলো যেখানে আছে এখানে কোঅর্ডিনেশনের ব্যাপারে জোর দিতে হবে, শুধু সৌদি আরবে না, আপনি সৌদি আরবে বলেন, ওমানে বলেন, কাতারে বলেন, মালয়েশিয়ায় বলেন, কেন আমাদের শ্রমিকদের এখানের জন্য আমাদের আরো এখানে হচ্ছে ডিটেইলড এখানে সার্ভিস এটা দরকার আছে, এটা আমার কাছে মনে হয়। জি স্যার, আমি শুনবো আপনার কথা। আমাদের সঙ্গে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আজকে কথা হয়েছে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে। তারা যে বিষয়টি নিশ্চিত করেছেন, আমরা হয়তো তাদের সাথে সংযুক্ত হওয়ারও চেষ্টা করব, যে সেখান থেকে তারা কিন্তু বলছেন যে সরকার এই বিশেষ ব্যবস্থাপনার দিকেই কিন্তু হাঁটছে, অর্থাৎ এই অল্পতম সময়ের মধ্যে সমস্ত প্রবাসীরা যেন নিরাপদে যায় সেটির চেষ্টা তাদের মধ্য থেকে রয়েছে। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাদের কানেক্ট করব। আমরা এই মুহূর্তে একজন দর্শক আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি যদি করেন। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি হাসান। জি, কুমিল্লা থেকে। জি জি হাসান, আপনার প্রশ্ন যদি থাকে যদি আমাদেরকে একটু জানান। জি, আমার প্রশ্ন হচ্ছিল স্যার, আমরা তো বাংলাদেশ বিমানের প্যাসেঞ্জার, তো আমি আসছিলাম ফেব্রুয়ারির 6 তারিখে, আমার রিটার্ন টিকিট ছিল 30শে মার্চ। জি, শুনছি। ছিল আমার রিটার্ন টিকিট ছিল 30শে মার্চ। তো আজকে আমরা বাংলাদেশ বিমান অফিসে গেছি, ওইখানে তারা আমাদেরকে ঘোষণা দিল কি আজকে 16-17 তারিখের টিকিট আজকে তারা দিতেছে। তো স্যার, আমরা দেখেছি যে বাংলাদেশ বিমানের টিকিট যাতে কোনো কালোবাজারি না হয়, আমরা এই টিকিট গুলো যাতে আমরা ওইখান থেকে পাই, এরকম ভাবে সিস্টেম ভাবে 16 তারিখ 17 তারিখ এইভাবে 17 তারিখ 18 তারিখ ভাবে সিরিয়াল ভাবে যাতে হয়। আমরা দেখেছি যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে আমাদের যে 24 দিনের জন্য একটা করছে, 24 দিনের জন্য একটা
তারা ছুটির মেয়াদ বাড়াইছে, এটা যদি কার্যকর হয়, নাহলে আমাদের 30 তারিখের পরে আমাদের অলরেডি ভিসার মেয়াদ শেষ হয়ে জি যাবে। যে মানে আপনার প্রশ্নটি হচ্ছে যে এই যে বিমানের টিকিটগুলো বা বিশেষ ব্যবস্থাপনার কথা আমরা জোর দিয়ে বলছি, সেই টিকিট প্রাপ্তিতে যেন কোনো কালোবাজারির অবস্থান না থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে শারমিন নীলর্মী আছেন, মানে আমরা একটু তার কাছে যাব, কিন্তু একজন বিশেষ করে এই জনশক্তি বা ট্রাভেল এজেন্সি যারা আছেন তারা এটি নিউজকে স্বীকার করেছেন আজকে, যেটি আমাদের এটি নিউজে প্রচারিত হয়েছে, যে তারা নানাভাবে একটা সিন্ডিকেশনের মধ্য দিয়ে কালোবাজারির কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা করছেনও সেটি। এবং আমার সহকর্মী আহমেদ রাবি তানিম আজকে বেশ কয়েকজন এরকম ট্রাভেল এজেন্সি মালিকদের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, তার পরিচয় গোপন করে। আমরা একটু শুনে শারমিন নীলর্মী আপনার কাছে যাচ্ছি। দেশে আসা প্রবাসীদের অনেকেই সৌদি এয়ারলাইন্সের অফিস কারণ বাজারের সোনারগাঁও হোটেলের গেটে সারাদিন বসে থাকছেন, ভিতরে ঢুকতে পারেন না, তারা কোনো তথ্যও জানেন না। কেউ 3-4 দিন ধরে অপেক্ষা করছেন, গ্রাম থেকে এসেছেন, তাদের থাকা খাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই। এয়ারলাইন্সগুলোর তথ্য বলছে প্রায় 22,000 প্রবাসী সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন, তাদের সবার রিটার্ন টিকিটও আছে। তাহলে এয়ারলাইন্সের এই টিকিটগুলো গেল কোথায়? এখানে আমরা সবাই আপডাউন টিকিট কেটে আসছি, যেহেতু আমাদের যদি আপডাউন টিকিটে আমরা যাই তাহলে আমরা হয়তো আমাদের কাছ থেকে 200-5,000 টাকা খরচা নিতে পারে। এখন আমরা দেখছি যে আমাদের কাছ থেকে প্রায় যাত্রীর কাছ থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা গোপনে গোপনে টিকিট কেটে তারা ফ্লাইট দিচ্ছে। এইভাবে যদি ঘোরাফেরা করি এই 24 দিনেও কোনো ফলাফল পাবো না, 24 দিনেও সৌদি আরবে পৌঁছতে পারবো না। সৌদি আরব ঢাকা সৌদি আরবের রিটার্ন টিকিটের দাম 50 থেকে 55,000 টাকা। কথা হয় কয়েকটি এজেন্সির সাথে, যারা আগেই এয়ারলাইন্সের টিকিট বুকিং দিতে পারেন। এজেন্সিগুলো জানাচ্ছে তুর্কি এয়ারলাইন্স আর সৌদি এয়ারলাইন্সের টিকিট দিতে পারবে তারা, তবে দাম পড়বে 1.5 থেকে 2 লাখ টাকা। জাহাঙ্গীর ভাই, ওই যে আমার এক ভাই আপনার নাম্বারটা দিল টিকিটের জন্য। টিকিট তো পাচ্ছি না, টোকেন দিয়েও পাচ্ছি না, তো একটা টিকিটের যদি ব্যবস্থা করা যেত খুব ভালো হতো। 28 তারিখ আপনার সকাল 10টার দিকে, ওটা হলো টার্কি এয়ারলাইন্স, ওটা পড়বে হলো 1,72,000 টাকার মতো। বিজনেস ক্লাসে যেতে পারবেন 1,60,000 টাকা। আচ্ছা, আমি তাহলে কিভাবে আপনার কাছে টিকিট পাবো ভাইয়ার? কোথায় টাকা দিব? আমার কাছে টিকিটটা যেভাবে পাবেন, আমরা গতকালকে আমাদের এই যে ইকোনমিক ক্লাসের লোক আসছিল, আপনার আমার নিজের লোক ছিল 50 জন, সমস্ত ফাইল রেডি করে রাখছিলাম, তাদের টিকিট দিতে পারি না। এখান থেকে যারা বিজনেস ক্লাসে সিট ধরছে 1,60,000 70,000 টাকা, তাদেরকেই আজকে যে টিকিট হয়তো বা বিকেলের মধ্যে হয়ে যাবে, তাদেরকে টিকিট দিয়ে দিব। ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন আটাবের সভাপতি বলেন, কিছু ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্সের সাথে মিলে কালোবাজারে টিকিটের কারসাজি করে সংকট সৃষ্টি করছে। এটা হলো জিডিএস, যেটা আপনি ফ্লাইটটা ওপেন করার 30 সেকেন্ডের মধ্যে বুকিং শুরু হয়ে যায়। যারা ওয়েবসাইটে বসে রয়েছে, খোলার লগে লগে সিট তারা মানে তাদের নামগুলা এন্ট্রি করে দিবে। এইগুলি আসলে দালালের জন্য, কিছুটা দালাল হইলে আমাদের এজেন্টরাই দালাল। আমরা রিকোয়েস্ট করবো সৌদি এয়ারলাইন্স অথরিটিকে, তারা যেন তাদের প্রপার যে কর্মীরা যাওয়ার তাদের প্রয়োজন, তাদের ভিসা দেখে, তাদের ডকুমেন্ট দেখে তাদেরকে টিকিট দেন। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস আগে থেকে প্রবাসীদের পাঠানোর ব্যাপারে উদ্যোগ না নেয় শেষ বেলায় এসে ফ্লাইট পরিচালনার অনুমতি সহ নানা জটিলতা তৈরি হচ্ছে, যা শ্রমবাজারেও প্রভাব ফেলবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, ঠিক এই মুহূর্তে একজন ভুক্তভোগী আমাদের সঙ্গে আছেন লাইনে। আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, মোহাম্মদ মনির। মনির, বলুন। জি, আমি একজন ভুক্তভোগী। আমি থাকি, আমি গত মার্চের 3 তারিখে আমি আসছি। আইসে আমি এখন আর যাইতে পারতেছি না। আমার ফ্যামিলি খুব আর্থিক অবস্থায় আছে। আমি আমার ফ্যামিলির বড়, আমার বাবা বৃদ্ধ, আমার মা অসুস্থ, আর আমার একটা ভাই মাদ্রাসায় পড়ে, আমার একটা বোন আছে ক্লাস 9-এ পড়ে। এখন আমার যে টোকেন দিচ্ছে, টোকেনে আমার 9-10 তারিখে টোকেন নিয়ে আসতে বলছে। তো এই টোকেন নিয়ে আসলে আমার হোটেলে 30 তারিখের পরে গেলে আমার অ্যাকসেপ্ট করবে না, যার কারণে আমি 5 দিন যাবত সোনারগাঁও হোটেলে অবস্থান করতেছি, এখনো আছি।
মানে এখনো আপনি সোনারগাঁ হোটেলের সামনে আছেন। মনির ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার মানে আসলে আমরা গণমাধ্যম, আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে, দায়িত্ব থাকে যে এভাবে দেশের জন্য আপনারা এত কিছু করেন এবং সবসময়ই আমরা দেখি যে আপনাদের যে রেমিটেন্স আপনারা পাঠান, ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু এখান থেকেই পরিশোধিত হয় রাষ্ট্রের, এবং সেই ধারাবাহিকতায় কখনোই আমরা আপনাদের সঙ্গে ভালো ব্যবহারটা করতে পারি না, সার্ভিস তো দূরের কথা। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে অর্থনীতিবিদ শারমিন নীলমি আছেন, তার কাছ থেকে একটু শুনবো। শারমিন নীলমি, নিশ্চয়ই আপনি এই মনিরের প্রশ্নটি শুনলেন, হাসান যে সিন্ডিকেশনের কথা বললো, এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে আজকে কথা বলেছি যে এই ট্রাভেল এজেন্সির মালিক একেবারে নীতি নৈতিকতাহীন যে কথাবার্তাগুলো টেলিফোনে তারা বলেছেন, নিশ্চয়ই সেগুলো আপনি শুনেছেন। সবকিছু মিলে কি যোগ করার আছে বা আসলেই কি করা উচিত? শারমিন নীলমি। কদিন ধরে বাজার এবং গণমাধ্যম পেঁয়াজ কালোবাজারি এবং পেঁয়াজের দাম নিয়ে খুব ব্যতিব্যস্ত। আজকে গত 2-3 দিন ধরে কালোবাজারিতে টিকিট বিক্রি হচ্ছে এবং প্রবাসী যারা ফেরত এসেছেন শ্রমিক, তারা যাওয়ার জন্য সমাবেশ করছেন। অনেক কিছু দালালি এবং কালোবাজারির মধ্যেই আমরা আছি। আরো অনেক কিছু আরো কি কালোবাজারির মধ্যে দেখতে হবে সামনে, নিশ্চয়ই আমি ধারণা করি, আশঙ্কা করি যে আরো অনেক কিছু অপেক্ষা করছে। উনি ভাই বললেন যে উনি সোনারগাঁয়ের সামনে আছেন, হোটেল সোনারগাঁয়ের সামনে, তার মানে কাউরান বাজারে সৌদি আরবিয়া অফিসের সামনে আছেন। আপনি যদি গত 2-3 দিন খেয়াল করে থাকেন, নিশ্চয়ই খেয়াল করেছেন, তাহলে প্রবাসী শ্রমিকরা মূলত 3 জায়গায় সমাবেশ করেছেন। একটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কাউরান বাজার, আরেকটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং আরেকটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে। অর্থাৎ একেবারে উনাদের সমাবেশ ধরে যদি আমি ফোকাস করি, তাহলে প্রাথমিকভাবে যাদের যাদের দায়িত্ব, সেই দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কাছে ওনারা ধর্ণা দিয়েছেন, এবং এখানেই নিহিত আছে উত্তর যে কাদের আসলে কি ধরনের দায়িত্ব এবং কাদের কি ধরনের দায়িত্ব পালন করা উচিত। আমার এটা বিশ্বাস করবার কোনো কারণ নাই যে আমাদের এই সংস্থাগুলোর জানা নাই যে ট্রাভেল এজেন্সিরা বেশি অনেক টাকা লগ্নি করে আগে টিকিট গুলা বুক করে কিনে ফেলে। এটা না জানবার কোনো কারণ নেই। শারমিন নীলমি, আপনি যদি, আমরা যে সমস্ত ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে কথা বলেছি, তাদের কথা বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, শব্দচয়ন নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। পরিষ্কার ভাষায় বলছেন টিকিট রয়েছে, আপনাকে 1,72,000 টাকা দিতে হবে, এভাবে এলে আপনি পাবেন। একেবারে টোটাল বিষয়টা মনে হচ্ছে যে এই সিন্ডিকেশন দেখার জন্য আমরা বসে রয়েছি, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আজকে দুপুরের পর কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে অচিরেই এর বিরুদ্ধে একটা অভিযানের কথা তারা ভাবছে। জি, কি জানাবেন? আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি যদি তাদের কাছে পৌঁছতে পারেন, যে সমস্ত সংস্থার এই বিষয়গুলো দেখভাল করবার দায়িত্ব আছে, আমাদেরকে কেন বিশ্বাস করতে হবে যে তারা সেখানে পৌঁছতে পারেন না? বাহ, দারুণ, এটা আমার প্রশ্ন। দারুণ। দর্শক, আমাদের সঙ্গে যারা অতিথি আছেন তাদের কাছ থেকেও কথা শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বিরতিতে যাওয়ার আগেই আমরা বলেছিলাম সাজেদা সুইটি আমাদের এটি নিউজের সাংবাদিক, তিনি এই মুহূর্তে রয়েছেন সোনারগাঁ হোটেলের সামনে। সুইটি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এখানে কি দেখছেন? কারণ যে ধরনের ভিড় খবর আমরা প্রকাশ করেছিলাম সারাদিন, এই মুহূর্তে সেখানে কি দেখছেন সুইটি? বাকি
বাকি আছেন মাত্র 35 জন এবং যে 500 জনকে দেওয়ার কথা ছিল টোকেন অনুযায়ী 1 থেকে 500 পর্যন্ত সেই কথা তারা রেখেছেন এবং তারা তাদের মতো করে এখানে যারা এসেছেন তাদের যে আসার টিকিটটা দেখা হচ্ছে এবং পাসপোর্টের কপি দেখা হচ্ছে এবং আর মাত্র 35 জন বাকি আছেন, তারা লাইনে আছেন, তাদেরকে আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়া হবে যে তাদের যে কাঙ্ক্ষিত টিকিট এবং সেই অপেক্ষায় তারা আছেন। ভিতরে যারা কাজ করছেন তারাও তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে তারা যে কথাটা দিয়েছেন সেটা রাখা সম্ভব হয়। এবং আপনি জানেন যে 27 তারিখ পর্যন্ত প্রতিদিন এরকম 500 করে দেওয়া হবে এবং নতুন করে আবার টোকেন দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। এটা এয়ারলাইন্স থেকে যিনি বুকিং দেন সেই কর্মকর্তা আমাদেরকে এর আগে দুপুরেই জানিয়ে দিয়েছিলেন। আমরা আসলে যেমনটা সাজ্জাদা সুইটি আমাদের জানাচ্ছিলেন যে সোনারগাঁ হোটেলের সামনে এই মুহূর্তে যেভাবে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে এবং অন্যদিকে সরকারের বিশেষ ব্যবস্থাপনার কথা আমরা বলছি, কিন্তু যে বিষয়টি সিন্ডিকেশনের কথা বারবার উঠে আসছে, এই সিন্ডিকেশন কি এতই শক্তিশালী যে বিশেষ করে 60-70 হাজার টিকিট সেগুলো 1,80,000-90,000 টাকায় বিক্রি করছে? এই বিষয়টি নিয়ে আমরা আহসানুল আলম পারভেজের কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। কিন্তু আমাদের সঙ্গে বিশেষ করে ডাক্তার ইসমত কবির আছেন, ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন আছেন। আমরা ডাক্তার ইসমত কবিরের কাছে একটু যেতে চাই যে একটা বিষয় মানে আমার কাছে মনে হয়েছে যে সৌদি আরব কর্তৃপক্ষ বাংলাদেশের প্রবাসীদের যারা ফিরিয়ে নিচ্ছেন প্রধানতম শর্ত হচ্ছে তার একটা স্মার্টফোন থাকতে হবে, সেই স্মার্টফোনে তার একটা বিশেষ অ্যাপস থাকতে হবে। এই অ্যাপসের মাধ্যমে তিনি সৌদি আরব গিয়ে কোথায় কোয়ারেন্টিন করবেন, কি করছেন, পরিবেশটা কি, কন্ডিশন কি, হেলথ কন্ডিশন কি, সমস্ত কিছু রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত একটা সফটওয়্যারের মাধ্যমে বিশেষজ্ঞরা মনিটর করবেন। এই বিষয়টি কিন্তু অনেক বেশি আশার আলো দেখায় যে এই ধরনের ব্যবস্থাপনা উন্নত বিশ্বে যেমন হয় আমরা কেন করতে পারি না, বা করলে গলত কোথায়? নিশ্চয়ই অনেক কিছু বলার আছে ডাক্তার ইসমত কবির। ধন্যবাদ। আমি যুক্তরাজ্য থেকে এটিএন নিউজের সমস্ত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুবই একটা খুব কাকতালীয় ব্যাপার যে আজকেই যুক্তরাজ্যে শুরু হয়েছে এই স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। তো আমি ইতিমধ্যে আজকে সকালে এটা পেয়েছি এবং ডাউনলোড করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো এই কথাটা প্রসঙ্গে বলে নিতে চাই। তো সৌদি আরবে কিন্তু সৌদি আরবে খুব অনেক উন্নত দেশে, যেমন আমার সৌদি আরবের অভিজ্ঞতা আছে 12 বছরের। আমি জানি ওখানে যে আকামা বা পরিচয়পত্র আছে এটা একটা খুবই একটা আধুনিক এবং প্রযুক্তিগতভাবে খুব উৎকর্ষ একটা ব্যাপার। সে আকামার উপরে ভিত্তি করে সবকিছুই নির্ধারিত হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, যাওয়া আসা, এক শহর থেকে অন্য দেশে যাওয়া, ভিসা, সবকিছুই নির্ধারিত হয় এবং যারা চাকরি করছেন তাদের বেতন, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু এটার সাথে সম্পৃক্ত। সুতরাং সৌদি আরবে এরকম যদি একটা স্মার্টফোনের অ্যাপ্লিকেশন করে থাকে এবং এটার উৎকর্ষতা ওই আকামাকে কেন্দ্র করে এটাকে খুব ভালোভাবে তারা এটাকে হ্যান্ডেল করতে পারবে বা এটাকে ম্যানেজ করতে পারবে, ব্যবস্থাপনা করতে পারবে বলে আমার ধারণা। কিন্তু এখানকার অভিজ্ঞতা থেকে আমরা যে বলতে পারি যে ইতিমধ্যে যে গত 24 ঘন্টা বা এর আগে যে ট্রায়াল হয়েছে এখানে কিন্তু অনেকগুলো অসুবিধা রয়ে গেছে। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হলে আপনাকে স্মার্টফোন হতে হবে। স্মার্টফোন হলেই শুধু হবে না, এটাকে একটু আধুনিক হতে হবে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন অ্যান্ড্রয়েডের একটা আধুনিক ভার্সন থাকতে হবে। যারা আইফোন ইউজ করছেন আইফোনের একটা আধুনিক ভার্সন থাকতে হবে। শুধু তাই না, তার জন্য অবশ্যম্ভাবী হলো একটা শর্ত হচ্ছে যে ব্লুটুথটাকে একটা আধুনিক ভার্সনের ব্লুটুথ থাকতে হবে। তার মধ্যে আবার আমরা জানি যে সৌদি আরবের বেশিরভাগ লোকজনই শুধু স্মার্টফোন এফোর্ড করা তাদের পক্ষে ডিফিকাল্ট শুধু না, অনেকে হয়তো এফোর্ডও করতে পারেন, কিন্তু একটা অ্যাপ্লিকেশনকে চালানোর মতো দক্ষতা বা এরকম প্রযুক্তি জ্ঞান তাদের কাছে আছে কিনা আমার এই ব্যাপারে সন্দেহ আছে। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি। শুধু তাই না, এটা শিক্ষিত লোকজনও অনেক সময় হিমশিম খান যে এগুলোতে কেমন করে এটাকে কাজ করব। তারপর যে নির্দেশগুলো আসবে এখানে বলা হয়েছে যে এটা ইংরেজিতে আসবে বা অনেক লোকই ইংরেজি জানছেন, কিন্তু ওখানে কি ভাষায় আসবে? আমরা জানি যে অনেক আমাদের সৌদি প্রবাসী ভাইদের বিশেষ করে তাদের অনেকেরই অক্ষর জ্ঞানের অভাব আছে। সুতরাং এটা যদি আরবিতে আসে নির্দেশিকাটা বা এমনকি বাংলায়ও আসে, তারা আমার মনে হয় পড়তে সক্ষম হবে না। স্যার আমি আসবো আপনার কাছে। আমি একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে অপেক্ষা করছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন।
আমার নাম মিলন, আমি এখন বাংলাদেশে আছি, আমার ঝিনাইদহে আছি, বুঝছেন। আমি আসছি আপনার ফেব্রুয়ারি 18 তারিখে, বুঝছেন স্যার। আমি আমার এই মাসের 30 তারিখ পর্যন্ত আমার ভিসার ডেট আছে। আমি সৌদি আরবে, আমি মানে রিয়াদে থাকি, ওখানে আমি ফোন দিয়েছিলাম ট্রাভেল এজেন্সি কয়টায়। এখন ওদের বললাম যে আমার টিকিট আছে, তো ওরা সব ট্রাভেলসে বললো টিকিট নাই। তখন দুটো ট্রাভেলস থেকে আমার বলেছে যে টিকিট আছে সৌদি আরব থেকে। তখন আমি বললাম কত প্রাইস, তো ওরা বলছে যে 5700 রিয়াল, যা বাংলাদেশে 1,27,000 পড়বে। আর একটা ট্রাভেলস বললো যে 1,50,000। আমার কথা যে ওরা এই টিকিটগুলো সৌদি আরব কিভাবে পেলো ওই ট্রাভেলসের? এবং আমরা যে 8 মাস বাংলাদেশে আছি, আমাদের এত সৌদি আরবের প্রায় 80,000 বাঙালি এখন আমরা বাংলাদেশে আছি। এদের প্রতিদিন কিন্তু এক একজনের ডেট চলে যাচ্ছে, বুঝলেন। এখন এইগুলো যদি দেখে যদি ফ্ল্যাট দিত সবচেয়ে ভালো হতো, যে যার আগের ডেটটা আগে যদি দিত। এখন টোকেন গুলো দিতেছে, যার দেখাচ্ছে আকামার মেয়াদ নাই, পাসপোর্টের মেয়াদ নাই, তারও টোকেন দিতেছে। আর দেখাচ্ছে যার 30 তারিখে চলে যাবে তার সে টিকিট মানে টোকেন পাচ্ছে না, বুঝছেন। জি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, এবং যে সিন্ডিকেশনের কথা আমরা বারবার আলোচনা করছিলাম সেই সিন্ডিকেশনের ধারাবাহিকতা কিন্তু এইটি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সঙ্গে স্যার আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন স্যার আছেন। স্যারের কাছ থেকে একটু শুনবো যে স্যার, এই যে সফটওয়্যারের কথা বলছি, অ্যাপসের কথা বলি, তাহলে এটি প্রশিক্ষিত করা, এবং কিছুক্ষণ আগে শারমিন নীলমি বলেছিলেন যে সংশ্লিষ্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু আছে, এবং এই কাজগুলো তাদের, এবং তারা দিনের পর দিন এই বিষয়গুলোকে ধর্তব্যে না আনা, এবং কোভিড তো সবার জন্য, সব দেশের জন্যই, তাই না? এই কোভিডের একটা পরবর্তী প্রিপারেশন বা কিভাবে কি করতে হবে সেগুলো তো তাদেরই করার কথা ছিল। সবকিছু মিলে এই ব্যবস্থাপনা নিয়ে নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। স্যার কি বলবেন? জামাল উদ্দিন স্যার। ধন্যবাদ। আমাদের করোনা আক্রমণ মানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর আমরা কিন্তু মানে প্রস্তুতির যে ব্যাপারটি, এটি কিন্তু সব দেশেই মোটামুটি অপ্রস্তুত ছিল। তো যারা একটু উন্নত দেশ, তাদের যারা টেকনোলজি দিয়ে একটু উন্নত, তাদের ক্ষেত্রে ওটা আলাদা। আমরা যারা উন্নয়নশীল দেশ, আমরা কিন্তু আসলে একটা বিব্রতকর পরিস্থিতিতে ছিলাম। যাই হোক, এখন কিন্তু করোনা অনেকটা মানে কিছুটা পুরাতন। হ্যাঁ, এই সময় কিন্তু আপনার সময় কিন্তু অনেক গড়িয়েছে। এই সময়ের মধ্যে আপনার সব ডিপার্টমেন্ট বা সবগুলি বিভাগ আমাদের যার যার মতো করে প্রস্তুত হওয়া উচিত ছিল। এটা আমাদের একটা গাফিলতি হতে পারে, হয়তোবা আমরা সেভাবে বিভিন্ন বিভাগ বা বিভিন্ন স্বাস্থ্য ছাড়াও, আমি যেহেতু চিকিৎসক, আমি স্বাস্থ্যের কথা বলবো না, কারণ আমরা মোটামুটি এবং এখন অনেকটা গোছানো এবং অনেকটা সমৃদ্ধশালী। অন্য যে বিভাগগুলি আছে প্রত্যেকে কিন্তু আপনার একটু মানে কনসেন্ট্রেট করা উচিত ছিল, এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে এটি খুব সেন্সিটিভ একটি ব্যাপার, যে আপনার যারা ফরেন রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের উপর কিন্তু আমরা এখনো অনেকাংশে নির্ভরশীল। আমরা কিন্তু এখনো স্বয়ংসম্পূর্ণ দেশ নই। যাই হোক, প্রত্যেকটি ব্যাপারেই না আমাদের দেশের একটি কালচার হয়ে গিয়েছে যে আমাদের শীর্ষ বা দেশের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার হস্তক্ষেপ প্রয়োজন হয়। তো আমরা আসলে মানে জাতিগতভাবে একটু আসলে নির্বুদ্ধি লোক, মানে অনেকটা নির্বুদ্ধিতার পরিচয় দিই। যার যার প্রতিষ্ঠানে আমাদেরকে যার যেভাবে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আসলে সেটুকু পালনে ব্যর্থ হয়ে আলটিমেটলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হস্তক্ষেপ লাগে। তা আমরা এই বিষয়টির প্রতি, যেমন এই যে এখন কিছুক্ষণ আগে বলতেছিলেন একজন যে সিন্ডিকেট ইস্যুটা, তো এই যে বৈদেশিক ব্যাপারটা, এটিতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে সিন্ডিকেট আপনার অনেক আগে থেকে, আমরা ছোটবেলা থেকে জানি যে এটি আসলে আমরা একটা বাংলা প্রতিশব্দ প্রচলিত ছিল যে আদম ব্যাপারী। তো এই ব্যাপারগুলি কিন্তু আসলে আপনার একটা ব্যবসা। হ্যাঁ, আর এখন যে করোনার ব্যাপারটি, এটি কিন্তু কিছুটা আপনার ইয়াতে একটা ব্যবসার একটা স্মেল তারা পেয়েছে। সেটি কিরকম, আপনার যে টিকিটের ব্যাপারটি যেটি ফিক্স থাকছে না। হ্যাঁ, বিভিন্ন রকম এয়ারলাইন্স বিভিন্ন রকম দামটা একটু বাড়িয়ে নিচ্ছে, কারণ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কিন্তু আপনার আগের মতো সেই ঘিঞ্জি অবস্থায় বা একেবারে হেফাজতে তারা আপনার এই বহন করতে পারছে না। তাদেরকে একটি ডিস্টেন্স বজায় রেখে আপনার এই সিট বিক্রি করতে হচ্ছে বা টিকিট বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার এই সুযোগটি আপনার আমাদের এই ট্রাভেল এজেন্সি গুলি নিচ্ছে। তবে এই যে এই ব্যাপারটির উপর তাদের যে নজর থাকবে, সকলের যে চক্ষু থাকবে, এই ব্যাপারটা আমাদের যারা কর্তৃপক্ষ তাদের কিন্তু আপনার আগে থেকে একটু নজরদারি করা উচিত ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই সফটওয়্যারের যে ব্যাপারটি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনার যারা বিদেশে কাজ করতে যাই, তারা কিন্তু দেশে আপনার কাজের সংস্থান থাকলে বিদেশে যেতাম না। কারা যায়? যারা ধরেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার শ্রমিক টাইপের
লোকজন, তো তাদের কিন্তু আপনার এই সফটওয়্যারের ব্যাপারে একটু প্রশিক্ষণ অথবা তাদের প্রতি একটু দায়িত্বশীল হওয়া আপনার উচিত ছিল। যদিও এখনো সময় আছে, এখনো কিন্তু সম্ভব, এটা অসম্ভব কিছুই নয়। খালি শুধুমাত্র এটুকু বলা যাবে যে সেটা হচ্ছে আপনার সিন্ডিকেট মুক্ত রাখতে হবে, তাদেরকে আপনার টিকিটের যোগান দিতে হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে যতদূর সম্ভব আপনার একটু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, তাহলে হয়তোবা আপনার এই সমস্যার উত্তরণ সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমরা আহসানুল আলম পারভেজকে আমরা বলে রেখেছিলাম, তার কাছে আবার যাব। আমরা শারমিন নীলমি আপা আছেন, আবারও আপার কাছে যেতে চাই। আপা, একটা তো সিন্ডিকেশনের কথা আমরা দেখলাম, টিকিটের মূল্য, এবং নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে মিলন, যিনি ঝিনাইদহ থেকে ফোন করেছিলেন, তিনি যেমনটা বলছিলেন যে তিনি সৌদি আরবে ফোন করে তিনি টিকিট কনফার্ম করছিলেন এবং সেখানকার একটা প্রাইসও তিনি আমাদেরকে বললেন। এটি একটি চিত্র। আবার অন্যদিকে যে অহেতুক সিন্ডিকেট, যেটি সৌদি আরবে বসে 57,000 রোহিঙ্গাকে আমাদের বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিতে হবে, মানে এই রকম বিষয়গুলিও কিন্তু আছে। সবকিছু মিলে তাহলে কি আমরা বারবার সিন্ডিকেটের কাছেই কি পরাজিত হচ্ছি? ব্যাপারটা কি এরকম? আপা কি বলবেন? আপা, আপনার অডিওটি আনমিউট করবেন। জি শারমিন নীলমি, আপনি আনমিউট করবেন আপনার অডিও বাটনটি। সরি, সিন্ডিকেটের কথা আমরা বারবার শুনছি। আমি যতদূর আমার অভিজ্ঞতায় জানি যে সরকার গত বেশ কয়েক বছর ধরে অনেক ধরনের স্টেপ নিয়েছেন যেখানে এই আদম ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা ভাঙা যায়, এবং এটা অনেকখানি ভেঙেছে। আমাদেরকে স্বীকার করতে হবে যে এখন অনেক কম খরচে মানুষজন দেশের বাইরে, শ্রমিক ভাইরা এবং বোনেরা যেতে পারেন। কিন্তু এখন বিশেষ সিন্ডিকেট, এটা কিন্তু প্যান্ডেমিক জনিত এবং তথ্য প্রবাহের ঘাটতির কারণে আমার ধারণা যে এই ধরনের একটা সিট হঠাৎ মাত্রায় নিয়ে নিয়েছে, যেটা ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন মাত্র বললেন যে গ্লোবালি এই প্লেনের ভাড়া বেড়ে যাওয়ার কারণে একটা তো রাইজ হয়েছে, কিন্তু এই হঠাৎ সিন্ডিকেট, যেহেতু এই ট্রাভেল এজেন্সি গুলো অনেক টাকা দিয়ে টিকিট গুলো কিনে ফেলতে পেরেছেন, বুক করতে পেরেছেন, তারা হারিয়ে ফেলতে পেরেছেন। এখানে নজরদারিতে একটা ভীষণ রকম অভাব রয়েছে। আপনি যদি জানতে চান যে আমরা কি করতে পারি, আমার পরামর্শ হচ্ছে যে যেই বাড়তি টাকাটা লাগবে একেবারে রিয়েলিস্টিক্যালি, যেটা এয়ারলাইনকে যে বাড়তি টাকাটা দিতে হবে, যে টাকাটা আসলে হিসাবের মধ্যে ছিল না আমার রিটার্নি শ্রমিক ভাই বা বোনের, সেটা আমরা উনার কাছ থেকে ইনস্টলমেন্টে কেটে নিতে পারি। যেমন উনি যখন রেমিটেন্স পাঠান, আমরা কিন্তু 2% হারে সেই রেমিটেন্সের উপরে তাকে একটা ইনসেন্টিভ দেই। আর এই প্লেনের টিকিটের বাড়তি ভাড়াটা সমন্বয় সাধিত হচ্ছে সরকারের অ্যাকাউন্টে, ততদিন পর্যন্ত আমরা এই ইনসেন্টিভটা উনার এখানে দিতে পারবো না। এবং এভাবে কিন্তু আমরা সমন্বয় করতে পারি, তাতে করে তাৎক্ষণিকভাবে উনার বর্তমানের যে চাপটা, সেই চাপটা কমে যাবে। কিন্তু তার চেয়েও বড় কথা, এই মুহূর্তে জরুরি আলোচনা, আপনি মিডিয়ায় যখন বারবার করে আমরা দেখছি যে যে পরিমাণ জনসমাগম হচ্ছে, আমাদের উন্নয়ন, আমরা সবসময় বলছি কর্মসৃজনবিহীন উন্নয়ন, এবং সেখানে আমাদের ডোমেস্টিক মার্কেটের কর্মসৃজনহীনতা তো একটা মারাত্মক সমস্যা বটেই। এখন গ্লোবাল মার্কেটেও আমাদের যে শ্রমিক পাঠানোর যে সুযোগগুলো ছিল, এই ধরনের পরিস্থিতিতে আমরা যদি পাবলিক হেলথের বিষয়টা, প্যান্ডেমিক নিয়ন্ত্রণ করতে না পারি, আমাদের কিন্তু এই ভবিষ্যৎ 2-3 আসলে আপনার ব্যান্ডউইথ এই সমস্যা থাকার কারণে শব্দ ঠিক বোঝা যাচ্ছে না। আমরা হয়তো আবারও আপনার সাথে যুক্ত হব। আমরা যেমনটা বলছিলাম, ডক্টর আহসানুল আলম পারভেজ সিন্ডিকেশনের কথা দেখছি, এবং এই বিশেষ করে এই
পরিস্থিতির মধ্যে একটা বৈশ্বিক মহামারী বা নানাভাবে বাংলাদেশ সেগুলো মোকাবেলার চেষ্টা করেছে। দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে বাংলাদেশ অনেক ভালো ম্যানেজ করেছে, সেটি নানাভাবেই তথ্যপাত্র দিয়ে বলা যায়। তবে সব কিছু মিলে সবার রাতারাতি ব্যবসায়ী হয়ে ওঠা, সবার রাতারাতি সুযোগ নেয়ার চেষ্টাটি এবং এই বিষয়গুলো কিন্তু নানাভাবে আহত করে। এই মুহূর্তে আসলে কি করণীয়? ডক্টর আহসান আলম পারভেজ, কি জানাবেন? দেখুন, সবাই যেসব কথা বলেছে আমি একটাকেও পুনরাবৃত্তি করতে চাই না। আমি একটা অ্যাকশন প্ল্যান দিতে চাচ্ছি এখনই, যে এই সমস্যা মোকাবেলার জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সিন্ডিকেশনটা, মনে হচ্ছে নয়, আমি জানি যে এই সিন্ডিকেশনটা এয়ারলাইন্স এর ভিতরে এবং ট্রাভেল এজেন্সিরা মিলে করে। এটা কালকে সকালবেলায় বন্ধ করা যায়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই যে র্যাবকে কালকে থেকে অ্যাক্টিভ করতে হবে। যে সমস্ত ট্রাভেলিং এজেন্ট বুকিং গুলো দিচ্ছে, সেই বুকিং গুলো দেওয়ার জন্য তাদের ক্রেডিট লিমিট থাকাতে টাকা দিতে হয় না, কিন্তু নাম দিতে হয়, পাসপোর্ট নাম্বার দিতে হয়। তাই যদি র্যাবের আইটি ডিপার্টমেন্ট কালকেই যদি বিমানের সাথে বা সৌদি এয়ারলাইন্সের সঙ্গে বলে যে কোন ট্রাভেলিং এজেন্ট কয় হাজার বুকিং দিয়েছে, আমাদেরকে তাদের ইয়াতে ঢুকতে দেন, তাদের সাইটে, তাহলে তারা যে বোগাস অর্থাৎ মিথ্যা বুকিং দিয়ে রেখেছে এটা কমে যাবে। আরেকটি বিষয় আছে, বুকিং দিয়ে অনেক সময় 24 ঘন্টা রাখা যায়, অনেক সময় 12 ঘন্টা রাখা যায়। এখন সেই বুকিং দেওয়ার সময়টাকে অর্ধেক করে দিতে হবে। অর্থাৎ যদি 12 ঘন্টা বুকিং দেওয়ার সিস্টেম থাকে এয়ারলাইন্স এর ওয়েবসাইটে, এটাকে এখন 6 ঘন্টায় আনতে হবে। আরেকটি বিষয় আছে, আমাদের সফলতা তো অনেক, আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করছি না, যে আল্লাহর রহমতে আমরা একটা অভিষ্ট জায়গায় আছি, কিন্তু আমাদের ইনকাম কমা যাবে না। সৌদি আরবে আগের রাষ্ট্রদূত যিনি ছিলেন, উনি ছাড়া এখন যিনি পাটোয়ারি সাহেব, জাভেদ পাটোয়ারি সাহেব গিয়েছেন, ওনার কাজ হচ্ছে সৌদি সরকারের সঙ্গে দেন দরবার করে এই যে এই আকাবাদ যদি 24 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এয়ারলাইন্স এর প্লেন উড্ডয়ন শুরু হবে মাত্র 2-1 দিন পর থেকে। যদিও আন্তর্জাতিক এয়ারলাইন্স বিমান ইন্টারন্যাশনাল ফ্লাইট সৌদি আরব ছেড়েছে 15-16 তারিখ থেকে। তাই তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমাদের এখানে যদি এখন 6000 লোককে সৌদি আরব এয়ারলাইন্স যদি টোকেন দিয়ে থাকে, বিমান যদি আরো দ্বিগুণ দিয়ে থাকে, প্রকৃত প্রস্তাবে আমাদের অনেক বেশি লোকের জন্য ব্যবস্থা করতে হবে। তাই সৌদি রাষ্ট্রদূত নিশ্চয়ই জাভেদ পাটোয়ারি সাহেব, আমি জানি যে উনি হয়তো শুনছেন, ওনার বসে থাকা চলবে না, কারণ আকামার বিষয়টা ওখানকার কোম্পানিগুলোর বিষয়, ওখানকার প্রাইভেট বিষয়, এবং ওইটা রাষ্ট্র আবার সেটাকে এন্ডোর্স করতে হয়। তাই রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভাই আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি র্যাবকে কালকে থেকে এই যারা বোগাস বুকিং দিচ্ছে, অর্থাৎ এই টিকিট বিভিন্ন পাসপোর্ট নামে, মিথ্যা পাসপোর্ট, ওই লোকের আকামাই নাই, ওই লোকের ভিসাও নাই, কিন্তু তারা চাইলে অর্থাৎ প্রণব শাহের নামে একটা টিকিট প্রণব আপনার নামে বুকিং দেওয়া যায়, অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে বুকিং দেওয়া যায়। এইভাবে যেগুলো বোগাস কাজ করা হচ্ছে এটা বন্ধ করতে হবে, অর্থাৎ প্রকৃত বুকিং এবং কার আকামা কখন শেষ হচ্ছে সেটাকে পরিধানে আনতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, আপনার কাছে আসবো আবারও। আমাদের সঙ্গে আরেকজন পারভেজ, অর্থাৎ পারভেজ করিম আব্বাসী। আমি শুধু একটু প্রশ্নটা রেখে যেতে চাই আপনার কাছে, যে আসলে এ তো গেল এক ধরনের চিত্র, কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে যারা যাচ্ছে কাজের জন্য সৌদি আরব, মানে প্রথমটা ভাবা হয়েছিল অনেকের চাকরি যাবে, কিন্তু তারা কিন্তু সাত করে আমাদের দেশের মানুষকে নেয় না, অর্থাৎ সেই কর্মদক্ষতা, কম পারিশ্রমিক এবং সব কিছু মিলে একটা সুনাম, সব কিছু মিলেই কিন্তু নেয়। এই যে আমাদের অর্থনীতির মানে এই পরিস্থিতিটি, অর্থাৎ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই মুহূর্তে চলছে, সক্ষম মানুষের সংখ্যা বেশি, অর্থাৎ তাদের প্রয়োজন আছে বলেই কিন্তু তারা নিচ্ছে। কিন্তু যেটি গালফ নিউজের আজকে ঠিক এই মুহূর্তের খবর, যে তারা সৌদি এয়ারলাইন্স শুধু এই মানুষগুলোকে পরিবহন করতে চেয়েছিল, অর্থাৎ আবারও সেখানে তাদের একটা ব্যবসা করার স্বার্থ, কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিমান সেটি হতে দেয়নি। এটিও কিন্তু বড় একটা ফ্যাক্টর। আপনার কাছ থেকে শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
দর্শক দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। এই মুহূর্তে একজন দর্শক আছেন, ফোনটি আমরা নিব, তারপর আমাদের সঙ্গে পারভেজ করিম আব্বাসী স্যার আছেন, স্যারের কাছে যাব। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আবুল হোসেন বলছি, আমি বাগেরহাট আমার বাড়ি। হুম যে আমি সৌদি থেকে আসছি আপনার ওই ফেব্রুয়ারি মাসের 24 শেষের সপ্তাহে আর কি। আমার যাওয়ার প্রোগ্রাম ছিল বা টিকিট ছিল, আপ ডাউন টিকিট তো 20 এপ্রিল পর্যন্ত ছিল। এরপর তো দেশে মহামারী পরিস্থিতি, এখন ঢাকায় আমি আসতে যাচ্ছি কোনো খুলনায় গেছি, খুলনায় আপনার গেছি ওই যে এজেন্সির অফিসে। এরা বলছে যে ঢাকায় যান, আমরা ঢাকায় এখানে কিছু আমরা করতে পারবো না, ঢাকায় যান। ঢাকায় তো আসছে কয়েকদিন ঘোরাঘুরি করতেছি, কিন্তু আমার স্থান হইলে দাম্মামের কোনো প্লেনের কোনো সুরাও পাচ্ছি না, বা দাম্মামের যাওয়ার কোনো পরিস্থিতি পাচ্ছি না। এখন ঘোরাঘুরি করতেছি, এখন কি করণীয়, আপনি কিভাবে যাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ যেহেতু আপনার যাওয়ার সিরিয়ালটি একটু দূরে রয়েছে, নিশ্চয়ই আপনার এই সমস্যাটির সমাধান হবে। কারণ দাম্মামের ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে দাম্মাম ফ্লাইটটি ওপেন হচ্ছে, ওমান ওপেন হয়েছে, দাম্মামটা ওপেন হওয়ার শুরুতে রয়েছে। আমরা হয়তো শুনবো, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে পেতেও পারি। আমরা যেমনটা বলছিলাম যে পারভেজ করিম আব্বাসী স্যার আছেন। স্যার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সময়টি, কোভিড চলছে, আবার গালফ নিউজ বলছে যে কে ব্যবসা করবে, সৌদি এয়ারলাইন্স নাকি বাংলাদেশ এয়ারলাইন্স, সেটিও কিন্তু আছে। অর্থাৎ কত দিক হিসাব নিকাশ করে কাজ করতে হয়। স্যার, কি যুক্ত করবেন? হ্যাঁ পারভেজ, হ্যাঁ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। যে আপনার প্রশ্নটা ছিল হচ্ছে কি এখানে বাংলাদেশ বিমানে নিয়ে ভেঙে ভেঙে আসছে একটু, সরি। জি, বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের এই সময়টিতে, অর্থাৎ আমরা যে সময়টিতে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সক্ষম মানুষের সংখ্যা বেশি, এবং আমরা যে ধরনের মানুষের যাওয়ার যে আগ্রহটি দেখছি, অর্থাৎ যারা প্রবাসে যাচ্ছে তাদের কেউ কিন্তু সাত করে নিচ্ছেন না, কম খরচের মধ্যে দক্ষ শ্রমিক পাচ্ছেন বলেই তারা নিচ্ছেন, এটি একটি চিত্র। আবার যেটি হচ্ছে যে গালফ নিউজের আজ সন্ধ্যার পর একটি অনলাইন ভার্সনে নিউজটি দেখলাম, সেটি হচ্ছে যে বিজনেস কে করবে, সেটি কি সৌদি এয়ারলাইন্স নাকি বাংলাদেশ এয়ারলাইন্স। কনফ্লিক্ট সেখানে, এবং তারপরে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে সিদ্ধান্ত যে 50-50, অর্থাৎ সৌদি এবং বাংলাদেশ এয়ারলাইন্স এই যাত্রী পরিবহন করবে। অর্থাৎ সৌদি এয়ারলাইন্সেরও খারাপ অবস্থা, তারাও চাইছেন অধিক যাত্রী বহন করে তারা এই করোনা মহামারীর ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা মাত্র, যে কারণেই এত বেশি একটা কৃত্রিম সংকট। কি বলবেন? জি, এটা ধন্যবাদ। এটা খুব একটা আপনি প্রাসঙ্গিক বিষয় দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের বাংলাদেশে হয় কি যে যাই সমস্যা হয় আমরা হচ্ছে একদম স্বাভাবিকভাবে আমরা সরকারকে এখানে ব্লেম করি, কিন্তু এখানে কিন্তু মিডল ইস্টেও আমরা যেখানে যাচ্ছে যে ওরা, যে আপনি ঠিকই বলেছেন, ওরা খুব কম টাকায় যথেষ্ট পরিশ্রমী দক্ষ এখানে বাইডিং হচ্ছে শ্রমিক এখানে বাংলাদেশ থেকে পায়, এবং বাংলাদেশি এই শ্রমিকদের কাছ থেকে ওরা কিন্তু দুগুণ বেশি খাটিয়ে নিতে পারে। কেন আমাদের, এবং ওরা মনে করে হচ্ছে যে এদের উপর আমরা ওখানে গালফে, বিশেষত গালফের মধ্যে এটা দেখা গেছে যে বাংলাদেশি এখানে অনেক সময় হচ্ছে যে আমাদের শ্রমিকদের সাথে নানান ধরনের বঞ্চনা হচ্ছে, যা নিপীড়ন হচ্ছে, বা তাদেরকে এখানে অনেক কিছু থেকে ওরা ডিপ্রাইভও করছে। এই একটা কনটেক্সট আছে, এবং এটাও তো ঠিক যে এখানে কিন্তু এটা আমরা যখন বলি হচ্ছে যে এখান থেকে যে এখানে এই যে আদম ব্যাপারী রিক্রুট করছে, তো আদম ব্যাপারী তো একা করছে এটা, তার মানে ওদের জন্য একটা ওই মালয়েশিয়াতে বলেন বা সৌদি আরবিয়াতে বলেন, যারা হচ্ছে লোকাল সৌদি বা লোকাল হচ্ছে মিডল ইস্টে যারা নাগরিক আছে বা মালয়েশিয়ার লোকাল নাগরিক আছে, তাদের সাথে ওরা আতত করে কিন্তু কাজটা করছে। এবং এটা একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যে আমাদের সৌদি আরবিয়া আর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর মধ্যে যে এখানে স্প্লিটটা হয়েছে, কেন ওরা চাইছে যে এখন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল হচ্ছে লো হয়ে গেছে, তো সৌদি আরবিয়া থেকে ওরা হচ্ছে একটা ক্যাপটিভ মার্কেট এখানে নিতে চাচ্ছে, কেন আমাদের সব ওখানে আমাদের সব প্রবাসী শ্রমিকরা ফেরত যাবেন সৌদি আরবিয়াতে, তো ওরা চাচ্ছে ওখান থেকে ব্যবসা করে নিতে। এখন এটাও হচ্ছে যে যেহেতু সৌদি আরবিয়া হোস্ট কান্ট্রি, এখান থেকে আমরা করতেও পারি না অনেক কিছু, আমরা অনেক সময় নেগোসিয়েশন করে করতে হয়, আমাদের গুড অফিসেসে করতে হবে। এখানে আমাদের যে আগে যে স্পিকার বলে গেছে, খুব ভালো জিনিস বলেছে যে এটা কিন্তু যেহেতু আমাদের একটা অর্থনৈতিক এটা আমাদের স্বার্থ আছে, তো এটা আমাদের আরো প্রোঅ্যাক্টিভ ফরেন মিনিস্ট্রিকে হতে হবে। আমাদের এখানে শুধু আমরা শুধু বলছি রেকর্ড রেমিটেন্স আসছে, কিন্তু ভবিষ্যতে যে আমাদের রেমিটেন্স এখানে একটা ধস নামতে পারে, আমি বলছি না যে আসবে না, মানে ধস রেমিটেন্স প্রবাহে যেন ধস নামে
রেমিটেন্স প্রবাহে যেন ধস নামে সেটার প্রচেষ্টাও কিন্তু হয়েছিল। আমরা গোয়েন্দা সংস্থার বিভিন্ন তথ্যপাত্র রিপোর্টও আমাদের হাতে এসছে। এই মুহূর্তে সৌদি আরবে বিশেষ কয়েকজন বাংলাদেশি অবস্থান করছেন, সেটিও আমরা মোটামুটি গণমাধ্যমে এসছে। সব কিছু মিলে আমরা হয়তো সেদিকে দৃষ্টি দেওয়ার মতো সময় এখনও আসেনি, কিন্তু আবারও শারমিন নীলমির কাছে আমরা একটু যেতে চাই, যে একটু শুধু আপনাকে প্রশ্নটা ধরিয়ে রাখতে চাই যে অমর্ত্য সেনের লেখা প্রায়শই আমরা দেখি যে বাংলাদেশ চ্যাপ্টার আলাদা থাকে, তিনি একটু গবেষণা করে বাংলাদেশের এই সাম্প্রতিক অর্থনীতি নিয়ে মন্তব্য করেন। মানে যদিও ইন্ডিয়ার গভর্নমেন্টের সঙ্গে তার সম্পর্কটা কিছুটা খারাপ যাচ্ছে বলেই তিনি বাংলাদেশকে উদাহরণ হিসেবে আনেন। তিনি তার সাম্প্রতিক লেখায় বলছেন যে বাংলাদেশের মানুষের বুকের ভেতরে এমন একটি শক্তি আছে যে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সাহস তারা রাখে। আমরা এই মুহূর্তে সোনারগাঁ হোটেলে যে মানুষগুলোকে দেখছি যারা টেলিফোন করছেন, সেই বাগেরহাট থেকে, খুলনা থেকে কিংবা সাতক্ষীরা থেকে, এই মানুষগুলি কিন্তু সেই সাহসী মানুষ। অর্থাৎ যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ পার হয়ে তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে, অর্থাৎ সৌদি আরবে যাবেই। কেন যাবে? বিকজ অফ তাদের আত্মীয় স্বজনরা সেখানে থাকে, তাদের জন্য রেমিটেন্স পাঠাবে। অর্থাৎ এই শক্তিটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছ থেকে শুনবো। সাজেদা সুইটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সোনারগাঁ হোটেলের সামনে, আমরা আবারও একটু শেষবারের মতো তার সঙ্গে যুক্ত হব। সুইটি, এই মুহূর্তে কি দেখছেন আপনি সেখানে? সুইটি। আপনার সাথে যখন কানেক্ট হয়েছিলাম আমি বলেছিলাম যে এখানে আরো 35 জন বাকি আছেন, তারা লাইনে আছেন এবং অপেক্ষারত। তারা যে 500 জনকে আজকে দেওয়ার কথা ফিরতি টিকিট, সে 500 জনের মধ্যে এই বাকি 35 জন, এবং তাদের টিকিটটি দেওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটা টিকিটের ব্যাপারে একটু সময় তো লাগবে, কারণ স্বাভাবিকভাবে তাদের যে ফিরতি যে টিকিটে তারা এসেছিলেন সেটির কপি লাগছে, এবং যে পাসপোর্ট তাদের আছে সেই পাসপোর্টের কপি লাগছে। এই তো ডকুমেন্টসগুলো যেহেতু শো করতে হচ্ছে, সে কারণে এখানে একটু সময় লাগছে। আর এখানে আমাদের দর্শকদের নিশ্চয়ই সারাদিন ধরে আমাদের এটি নিউজের সাথে যারা ছিলেন তারা দেখেছেন যে আগামী 27 তারিখ পর্যন্ত প্রতিদিনই এই প্রক্রিয়াটি চলবে, এবং প্রথম দিন বলে হয়তো আজকে একটু সময় বেশি লাগলো, কিন্তু কর্তৃপক্ষ আশা করছেন আগামী দিন থেকে হয়তো আরো কম সময় তারা এই 500 জন করে টিকিটগুলো দিতে পারবেন। এখানে আমাদের কাছে কিছু প্রশ্ন আসে মাঝে মাঝে, অপু, আমি আপনার মাধ্যমে একটু আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। অনেকে বলছে এখানে টাকা লাগছে কিনা। এখানে আসলে টাকা লাগছে না। যারা ফিরতি টিকিট নিচ্ছেন তারা স্বাভাবিকভাবেই খুবই প্রক্রিয়া মতোই তাদের টিকিটটা পাচ্ছেন, এবং যারা বাইরে অপেক্ষমান আছেন তারাও পাবেন। টোকেন অনুযায়ী দেওয়া হচ্ছে। আজকে যে 500 জনকে দেওয়া হচ্ছে তারা ভেতরে যারা ছিল তারা অগ্রাধিকার ভিত্তিতে পেয়েছেন, এবং বাইরে থেকে টোকেন অনুযায়ী তাদেরকে ডেকে আনা হয়েছে। তারপর একটা তালিকা করা হয়েছে, সেই তালিকা ধরে তাদেরকে তাদের টিকিট বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা তাদের ভিসার সময় এর মধ্যে পার হয়ে গেছে তারা খুবই টেনশনে আছেন, খুব স্বাভাবিক ব্যাপার। আগামী রোববার থেকে সৌদি দূতাবাসে তাদের সেই ভিসার ব্যাপারে তারা কাজ করতে পারবেন, সেখান থেকে তাদের ভিসা করতে হবে। এবং প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের দর্শকদের সেটাও আমরা জানিয়েছিলাম, কোনোভাবেই যেন কোথাও বিশৃঙ্খলা না করে। কারণ এখন যেটা একটা সিস্টেমের মধ্যে আছে, এনারা বলছিলেন যে এখন সব ঠিক আছে, ওনারা আশা করছেন যে ওনারা সিস্টেম অনুযায়ী পাবেন, এবং এটাই তারা চেয়েছিলেন যে এই 3-4 দিনে যে তাদের অনেক লড়াই, এখানে কষ্ট, নাওয়া খাওয়া ঠিক নেই, এখানে অপেক্ষা করছিলেন, তারা চাচ্ছিলেন যে সরকারের এই উদ্যোগটা এবং সরকারের আন্তরিকতায় তারা সন্তুষ্ট, এবং চাচ্ছেন যে বাকি সময়টাতে তারা যেন টিকিটটা পান। এবং তাদেরকে স্বাভাবিকভাবে নিশ্চয়ই জানেন যে এখন যেহেতু বোর্ডে বসতে হলে অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেটটা তাদের থাকতে হবে, সে কারণেই তাদেরকে 2 দিন হাতে সময় রেখে টিকিটগুলো দেওয়া হচ্ছে, যাতে তারা এই যে মহাখালী যেরকম আইসোলেশন সেন্টার আছে, যে নির্দিষ্ট আইসোলেশন সেন্টারে গিয়ে তারা তাদের নমুনা দিতে হবে, এবং যে 72 ঘন্টা ফ্লাইটের আগের 72 ঘন্টার মধ্যে এটা দিতে হবে, এবং নেগেটিভ সার্টিফিকেটটা নিয়েই তাদেরকে বোর্ডে বসতে হবে। এবং তারা আশা করছেন যে সবকিছু ঠিকভাবে সমাধা করে তারা তাদের কর্মস্থলে ফিরতে পারবে, এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা যেভাবে দেশের জন্য কাজ করে গেছেন এতদিন পর্যন্ত, সেটা তারা অব্যাহত রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সুইটি আপনাকে। আবারও আমরা শারমিন নীলমির কাছে যাব, যে বিষয়টি আপনার কাছে জানিয়ে রেখেছিলাম, যে অর্থাৎ ইউরোপের কোনো দেশে যদি এরকম হতো তারা অবশ্যই এত কষ্ট সহ্য করে অন্য দেশে যেত না। আমেরিকা তো প্রশ্নই ওঠে না, জাপান তো প্রশ্নই ওঠে না, কিন্তু বাংলাদেশের এই সাহসের জন্য কিন্তু বাংলাদেশ সবসময় ঘুরে দাঁড়ায়। আপা কি যুক্ত করবেন? মানুষের শক্তি অফুরান। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চাই, কিন্তু তার মানে এই না যে আমি তাকে ডুবতে দেব, আমি তাকে ডাঙার কোনো সন্ধান দেব না। মানুষের শক্তির প্রতি আস্থা রেখেই আমি বলছি। শুধুমাত্র এখনকার সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির কথা বললেই তো চলবে না। আমার আপনার প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে
যে এয়ারপোর্টগুলোতে এই শ্রমিকগুলো কিভাবে হেনস্থা হয়। ইভেন এয়ারলাইনগুলোতে এয়ারবাসের ভেতরে যখন এটা আকাশে উঠছে সেই সময়ও এয়ার ক্রুদের দ্বারা কিভাবে ডিসক্রিমিনেটেড বিহেভিয়ার এই শ্রমিকরা পেয়ে থাকেন। এই জিনিসগুলো চলে আসছে। প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এদের টাকায় বাঁচি, আমার অর্থনীতি এদের টাকায় বাঁচে, এরা একটা বড় ধরনের প্রণোদনা আমাদেরকে দেন। এই বিশ্বাস থেকে এই শ্রদ্ধার জায়গা যদি আমরা রাখতে পারি, কেবল তাহলেই আমাদের সমাধান খোঁজার রাস্তাটা সুগম হবে। আমি আপনাকে শেষ করব একটা উদাহরণ বলে। গত ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ায় ছিলাম, সেখানে শ্রমিক ভাইয়েরা যাদের সাথে দেখা হয়েছে ওনারা বলছেন যে তার আগ দিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট 10 বছরের উপরে যারা অবৈধভাবে সেই দেশে আছে তাদেরকে বৈধ হবার সুযোগ দিয়েছিল, এবং সেই সুযোগ অনেক অবৈধভাবে থাকা বাংলাদেশি গ্রহণ করেছেন, অনেকে গ্রহণ করতে পারেননি, তারা দালালের খপ্পরে পড়েছেন। আমি বলবো না যে আমাদের সেখানকার দূতাবাস অনাগ্রহী, তাদের আন্তরিকতার কোনো অভাব রয়েছে। আমরা একটু খোঁজ করি না কেন? যথেষ্ট জনবল কি আছে? আমরা কি যথেষ্ট তথ্য যারা এই সার্ভিসটা আশা করেন তাদেরকে দিতে পারছি? দারুণ, অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। একেবারে সঠিক তথ্যটা কি আমরা পাই, কিংবা সঠিক সার্ভিসটা কি আদৌ আমরা দিতে পারি, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। দর্শক, আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, কোনো প্রশ্ন রাখছি না। ডাক্তার ইসমত কবির, শেষ কথা আপনার কি হবে? বৈদেশিক মুদ্রা অর্জনের একটা রাস্তা, এই আপনার এই যে জনশক্তিটা, এটাকে কিন্তু আপনার পেলে পুষে এবং এটাকে আপনার আদর যত্ন করে আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে। এটি আপনার উপেক্ষিত থাকলে চলবে না। সেটি কিভাবে করা যায় সেটি হচ্ছে আপনার আমাদের দূতাবাসে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের ক্ষেত্রে আপনার রাজনৈতিক বিবেচনা নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে, এবং দক্ষ এবং বুদ্ধিমান এবং বিচক্ষণ এবং দেশপ্রেমী লোকদেরকে আপনার নিয়োগ দিতে হবে, যাতে আপনার আমাদের দেশের এই সেক্টরটি বেড়ে ওঠে। এবং আমাদের দেশের যে সিন্ডিকেট, সিন্ডিকেট বিভিন্ন সংস্থার যে সিন্ডিকেট গুলি গড়ে উঠছে, সিন্ডিকেট গুলি ভাঙার জন্য আমার মনে হয় আলাদা একটা বাহিনী, সব বাহিনীর সম্মিলিত একটা গড়ে উঠতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটিকে টেনে নিয়ে যাচ্ছেন, তার সাথে সহযোগী হতে হবে। এর বিষয়ে কিছু বলার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইসমত কবির। শেষ কথা আপনার কি হবে? জি, আমাকে অ্যাপ প্রসঙ্গে বলতে বলেছিলেন, ধন্যবাদ। তো অ্যাপ দেখা যাচ্ছে যে সৌদি সরকার, আমি বলেছি যে সৌদি সরকারের পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু অসুবিধাটা হবে আমরা যারা ব্যবহার করব, আমাদের যে শ্রমিক শ্রেণী, আমাদের যারা এক্সপার্ট, তাদের জন্য। তাদেরকে কোনোভাবে এই অ্যাপটার ব্যাপারে ন্যূনতম কোনো প্রশিক্ষণ দেওয়া যায় কিনা সে ব্যবস্থা করার জন্য আমি এখানকার। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আব্বাসী স্যার, 30 সেকেন্ড সময় দিতে চাই আপনাকে। প্রবাসী শ্রমিক যারা বিশেষত মিডল ইস্ট বা ইটালিতে আছে, যারা কম দক্ষ, তারা হচ্ছে আসল দেশপ্রেমিক। কেননা তথাকথিত অনেক শিক্ষিত যারা আছে, আমি আপনার মতো যারা বিদেশি নাগরিকত্ব করে দেশকে ছেড়ে চলে যাচ্ছে, তার বদলে তারা হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে আবার চলে আসছে। তো তাদের প্রতি আমাদের এই নেগলেক্ট, তাদের প্রতি নাক শিটকানো, আমাদের এই অ্যাটিটিউডটা দূর করতে হবে, এবং ওদের জন্য আমাদেরকে কাজে এবং বাংলাদেশে আসার সময় এবং বাংলাদেশের সমাজে এসে যত ধরনের বাধা বিপত্তি আছে এগুলো দূর করতে হবে। অসংখ্য ধন্যবাদ। একদমই সময় হাতে আর নেই। দর্শক, আমাদেরকে সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ থাকলো। শুভরাত্রি।